আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সাথে আছি ফারজানা তানিব। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এই আদেশ দিয়েছেন। শুনানিতে একজন নিরপরাধ নাগরিকের লোহার খাঁচার ভেতরে দাঁড়িয়ে থাকাকে অপমানজনক বলে মন্তব্য করেন ডক্টর ইউনুস। এদিকে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডক্টর ইউনুস যেসব কথা বলে বেড়াচ্ছেন তা অসত্য এবং দেশের জনগণের জন্য অপমানজনক। আরও জানাচ্ছেন খান আলামিন। গত বছরের 30 মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ 6,780 টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সেই মামলায় অভিযোগ গঠন করে আদেশ দিয়েছে আদালত। খারিজ করে দিয়েছে ডক্টর ইউনুস সহ 14 আসামির খালাসের আবেদন। অভিযোগ পড়ে শোনানোর পর ডক্টর ইউনুস সহ জামিনে থাকা 14 জন তাদের দোষ অস্বীকার করে সঠিক বিচার দাবি করেন। বিচারক বলেন, ডক্টর ইউনুস ও অন্যদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এবং তাই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বিচার শুরুর জন্য 15 জুলাই দিন ধার্য করেছেন আদালত। জাল জালিয়াতি করে ডকুমেন্ট সৃজন করে 26 কোটি টাকা 437 কোটি টাকার মধ্যে 26 কোটি টাকা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং এটার যে সংস্থা আছে গ্রামীণ টেলিকমের যে লেবার অর্গানাইজেশন, তাদের নেতা, আসামিগণ এবং আইনজীবী সহ তারা ছিল, তাদের বিরুদ্ধে বিস্তারিত বলা হয়েছে যে আপনারা 26 কোটি টাকা এই 437 কোটি টাকা থেকে সরিয়েছিলেন। শুনানি চলাকালে একজন নিরপরাধ নাগরিক একটি লোহার খাঁচার ভেতর দাঁড়িয়ে থাকা অত্যন্ত অপমানজনক বলে মন্তব্য করেন ডক্টর ইউনুস। এগুলো হলো হয়রানি, যে কথার কথা বলেই যাচ্ছে। এটা আমাকে জোর করে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হলো। এরকম প্রতি বছর নতুন নতুন কাহিনী রচনা হলো। এগুলো তো চলছেই, ক্রমাগতভাবে চলছে। এইটাই হলো হয়রানি, আজকের হয়রানি না, ক্রমাগত হয়রানি। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের যে কোনো নাগরিক আইন ভঙ্গ করলে তার যেমন বিচার হয়, ডক্টর ইউনুসেরও সেভাবেই বিচার হচ্ছে। তবে তিনি যেসব কথা বলে বেড়াচ্ছেন তা অসত্য এবং দেশের জনগণের জন্য অপমানজনক। দেশের যে কোনো নাগরিক দেশের আইন ভঙ্গ করে তার যেরকম বিচার হয়, ডক্টর ইউনুসেরও ঠিক সেইভাবে বিচার হচ্ছে। কিন্তু আমি এটা বলেছি যে ডক্টর ইউনুস যেই সব কথা বলে বেড়াচ্ছেন সেই সব কথা অসত্য এবং সেই সব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক। সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপিয়ান 2 প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। খান আলামিন, আরটিভি, ঢাকা। সাবেক আইজিপি বেনজিরের স্থাবর অস্থাবর আরও কিছু সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। সকালে দুর্নীতি দমন কমিশন আবেদন করলে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জগুল হোসেন এই আদেশ দেন। আদেশে বেনজিরের গুলশান, বাড্ডা ও আদাবরের ফ্ল্যাট এবং রূপগঞ্জ ও বান্দরবানের জমি জব্দ করার কথা বলা হয়েছে। সেই সঙ্গে বেনজিরের স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিশতা ও ছোট মেয়ে তাহসিন রাইসার নামে থাকা আরও বিভিন্ন সম্পত্তির দলিল, সিটিজেন টেলিভিশন ও কোম্পানির শেয়ার জব্দেরও নির্দেশ দিয়েছেন আদালত। এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের ঘটনায় অনেক বড় জায়গা থেকে তদবির হচ্ছে বলে অভিযোগ করেছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, এমপি আনার হত্যার তদন্ত বাধাগ্রস্ত করতে তদবির বা চাপ নেই, তদন্ত সঠিক পথে এগোচ্ছে। আরও জানাচ্ছেন নাজিফ ফরাজি। কলকাতার সঞ্জীবা গার্ডেনে খুন হওয়া ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যার রহস্য এখনো উন্মোচন হয়নি। কেন এই হত্যাকাণ্ড, কারা এর সঙ্গে জড়িত তা নিয়ে সন্দেহের ডালপালা দিনকে দিন দীর্ঘ হচ্ছে। আনার হত্যায় জড়িত থাকার সন্দেহে সবশেষ আটক হন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন অভিযোগ করেন, তার বাবার হত্যাকাণ্ডের বিচার বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে। অনেক জায়গা থেকে তদবির করা হচ্ছে, তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়, এটি যেন কোনো চাপের মুখে পড়ে সঠিক তদন্তটা যেন বন্ধ না হয়। আমি এর সঠিক বিচার চাই। গ্যাস বাবু যাকে আটক করেছে, আমার বাবার সাথে তো তার কোনো সত্যতা নাই, সে আমার বাবার প্রতিপক্ষ নয়, আমি তো বারবার বলছি। তাহলে এই জিনিসগুলো কে করাচ্ছে? স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমপি আনার হত্যার তদন্তে কোনো চাপ
নেই। চাপ চোপের তো কোনো প্রশ্নই আসে না, কে চাপ দিবে কাকে? একটা খুন হয়েছে, একটা আমাদের মাননীয় সংসদ সদস্য, তার যারা খুন করেছেন তাদেরকে আমাদের খুঁজে বের করার দায়িত্বটা আমাদের, আমরা তাই করছি। গত 6 মে চিকিৎসার জন্য ভারত যান সংসদ সদস্য আনোয়ারুল আজিম। 12 মে নিখোঁজের পর 22 মে কলকাতার সঞ্জীবা গার্ডেনে তিনি খুন হন বলে জানায় দুই দেশের পুলিশ। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। ঈদযাত্রায় বিলম্ব নিয়ে শুরু হলো ট্রেনের বিশেষ সার্ভিস। সকালে কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে সবগুলো ট্রেনই বিলম্বে যাত্রা করে। প্রচণ্ড গরম আর দীর্ঘক্ষণ অপেক্ষায় যাত্রীরা ভোগান্তির শিকার হন। যানবাহনের চাপ বাড়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 13 কিলোমিটার জুড়ে যানবাহনের ধীর গতি ছিল। সংবাদ সম্মেলনে ট্রাফিক পুলিশ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে বাড়তি ভাড়া আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে। সাদিয়া কানিজের রিপোর্ট সহায়তা করেছেন টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেন। ঈদুল আজহা উপলক্ষে 10 জোড়া বিশেষ ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে যাত্রার প্রথম দিনেই শিডিউল বিপর্যয়ে পড়েন কমলাপুরের যাত্রীরা। বুধবার কমলাপুর রেল স্টেশন থেকে সব কয়টি ট্রেনই দেরিতে যাত্রা করে। এতে পরিবার পরিজন নিয়ে ভোগান্তিতে পড়ে ঈদ যাত্রীরা। আজকেই বিলম্ব, তাহলে আর বাকি সময় যেগুলো আছে শিডিউলগুলো কিভাবে থাকবে? কমলাপুর রেল স্টেশন ম্যানেজার জানান, ঈদ উপলক্ষে ট্রেনে বাড়তি কোচ যুক্ত করতেই এ বিলম্ব হয়। দুটি আন্তনগর ট্রেন 1 ঘন্টা একটি, একটা 2 ঘন্টা বিলম্ব ছেড়ে গেছে। বাকি ট্রেনগুলো যথাসময় ছেড়ে গিয়েছে। ইনশাআল্লাহ পরবর্তী ট্রেনগুলো যথাসময় ছেড়ে যাবে আশা রাখছি। মহাসড়কেও বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। মঙ্গলবার ভোর রাত থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজা পর্যন্ত প্রায় 23 কিলোমিটার জুড়ে পরিবহনের ধীর গতি দেখা যায়। বুধবার বিকেলে যা 13 কিলোমিটার পর্যন্ত ছিল। এদিকে ঈদযাত্রায় পরিবহনগুলোতে বাড়তি ভাড়া আদায়কারীদের হুঁশিয়ার করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। এরকম যদি কোনো ইলিসিট কোনো অ্যাক্টিভিটিতে জড়িত থাকে বা এরকম যদি কোনো ম্যানিপুলেশন করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই প্রমাণ সাপেক্ষে তো ব্যবস্থা নিতেই হবে। রুট পারমিট ছাড়া কিংবা ফিটনেসবিহীন বাস দূরপাল্লায় চালালে তাদের বিরুদ্ধে সরাসরি অথবা ভিডিও দেখে মামলা করা হবে বলেও জানান ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা। ডকুমেন্টারি যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। ক্রেতা বিক্রেতার সমাগম থাকলেও এখনও জমে ওঠেনি রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাটগুলোতে পশু আসলেও সেভাবে বেচাকেনা শুরু হয়নি। তবে আছে দর্শনার্থীদের ভিড়। বেশিরভাগই এসেছেন বাজার যাচাই করতে। শুক্রবার থেকে বিক্রি জমে ওঠার আশা ব্যাপারীদের। এদিকে দাম বেশি চাওয়ার অভিযোগ করছেন ক্রেতারা। অন্যদিকে জাল টাকার লেনদেন রোধ করা সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে হাটগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। জামালপুরের ইসলামপুর রেলওয়ে স্টেশন থেকে রাজধানীর ঢাকায় আসছে 2টি ক্যাটল স্পেশাল ট্রেন। মোট 800টি কোরবানির পশু নিয়ে 2টি ট্রেন ভোরে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে পৌঁছার কথা রয়েছে বলে জানিয়েছেন কমলাপুরের ইসলামপুর রেলওয়ে স্টেশন মাস্টার শাহিন মিয়া। তিনি বলেন, 400টি করে গরু নিয়ে ঢাকায় রওনা হয়েছে পৃথক 2টি ট্রেন। কাল আরও একটি ক্যাটল ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবার প্রতি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে 8,000 টাকা। এদিকে সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের 4টি ওয়াগনে 71টি গরু ও 9টি ছাগল নিয়ে আসা হচ্ছে ঢাকায়। পশু পরিবহনে এমন সুবিধা পেয়ে খুশি খামারিরা। রেলের সার্ভিসটা আসলে এটা জ্যাম মুক্ত, চাঁদা মুক্ত, এইসব অনেক কিছু কারণ আছে। আর হচ্ছে যে এটা দ্রুত সময়ে আমরা যেতে পারি। ট্রেনে আপনার সুবিধা, মানে আপনার খরচটা হচ্ছে কম, তাকে চাই তো মানে ওদের হাফ খরচ কম। না, ট্রেনে যদি নিয়ে যায় গরুটা বসে যেতে পারে, সুন্দরভাবে আলো বাতাস ভালোভাবে যেতে পারে। আমাদের যে ব্যবস্থাটা এবার, সেটাতে চাষি এবং ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্য বোধ করছে। জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায় এবং 35,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলিনুর তাপস। 6 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করার ঘোষণা দিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। সকালে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিলাল হোসেন ও সাকিবুর রহমানের সহায়তা আরও জানাচ্ছেন রফিকুল ইসলাম। মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহার আর মাত্র 4 দিন বাকি। ইতোমধ্যে ঈদ উদযাপনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্টরা।
6 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করার ঘোষণা দিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, রাস্তার উপর হাট বসালে ইজারাদারের জামানতের টাকা বাজেয়াপ্ত করা হবে। আমি কথা দিতে চাই, ইনশাল্লাহ 6 ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করব ইনশাল্লাহ, আমাদের সকল পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদেরকে নিয়ে। জাতীয় ঈদগাহর সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ভারী বৃষ্টির কথা মাথায় রেখে ঈদ জামাতের জন্য সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। এখানে তো একটি জামাত হয়, জাতীয় ঈদগাহে একটি জামাত হবে, সেই জামাতটা ধর্ম মন্ত্রণালয় থেকে যে নির্দিষ্ট সময় সেটা জানিয়ে দেওয়া হবে। তবে এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে 7:30টার সময় ঈদের জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট জায়গার বাইরে কোথাও যেন গরুর হাট না বসে সেজন্য সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলেও জানান ঢাকার 2 মেয়র। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। উত্তরাঞ্চলের তিস্তা নদী পাড়ের মানুষের দুঃখ লাঘবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার উদ্যোগ নিয়েছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদে কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য হামিদুল হক খন্দকারের প্রশ্নের উত্তরে লিখিত এক উত্তরে কথা জানান প্রধানমন্ত্রী। আরেক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত তারেক রহমান সহ 15 আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। সংসদে বাজেট আলোচনায় সাবেক কর কমিশনারের 152 কোটি টাকা কর মওকুফের নামে দুর্নীতির সময় অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। আওয়ামী লীগ সরকার দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি আরও বলেন, দেশের সবকিছু ধ্বংসকারী এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর উপস্থিত ছিলেন। আমাদের মূল লক্ষ্যটা কি? আমাদের প্রধান শত্রু কে? আমাদের প্রধান শত্রু হচ্ছে দখলদারি সরকার। এটাকে আমাদের সবসময় মাথায় রাখতে হবে, এটাকে মাথায় রেখে আমাদের কাজগুলো করতে হবে। এই দেশের মানুষ জেগে উঠেছে, এই কথা বলার কোনো অবকাশ নাই যে তারা জেগে ওঠেনি। আমরা দেখেছি কিভাবে মানুষ নদী সাঁতরে সমাবেশে যোগ দিয়েছে এই আশায় যে পরিবর্তন হবে, এই সরকারের পরিবর্তনের জনগণের একটা সরকার আসবে। বঙ্গবন্ধুর 6 দফা দাবি থেকে শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ায় জোর দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এমপি। বিকেলে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে 6 দফার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাইদুর রহমান সন্নাম সহ অনেকেই। ধারা সংশোধন করে স্বাস্থ্য খাতে নন ক্যাডার কর্মকর্তাদের বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে অভিযোগ করে এটি বাতিলের দাবি জানিয়েছেন বিসিএস স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তারা। সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে মানববন্ধনে তারা জানিয়েছেন, নন ক্যাডার এবং এন ক্যাডারকৃত বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য আপিল বিভাগের রায় অমান্য করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে স্বাস্থ্য খাতে প্রায় 35,000 বিসিএস ক্যাডারের মধ্যে 15,000 কর্মকর্তা সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। দ্রুত দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুমকি দেয় বিসিএস স্বাস্থ্য কর্মকর্তারা। বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সময় পার করলেও অদক্ষতার ফাঁদে পড়ে আছে, যেখানে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগের কথা বলা হয় কিন্তু বাস্তবায়ন হয় না। রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত আলোচনায় এসব কথা বলেন বক্তারা। তারা বলেন, 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ অর্থনীতিকে আরও ক্ষতিগ্রস্ত করবে। সিন্ডিকেট ভাঙতে না পারলে শুল্ক কমিয়ে মূল্যস্ফীতি কমিয়ে আনা যাবে না বলেও মত দিয়েছেন তারা। সেলিম মালিক জানাচ্ছেন বিস্তারিত। আছে সেই কারণে হয়তো এসছে। কেমন হলো 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট? এ নিয়ে বিভিন্ন সেক্টরের মতামত জানতেই সিবিডির এই ডায়লগ। বঙ্গবন্ধুর সোনার বাংলার কথা বলা হলেও তা বাস্তবায়নে মনোযোগ নেই উল্লেখ করে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক বলেন, শিক্ষা খাতে বাজেট কেন কমছে? একটু বেড়েছে টাকার অঙ্কে, কিন্তু আমাদের শিক্ষার্থী তো হু হু করে বেড়েছে।
তাহলে শিক্ষার্থী প্রতি বিনিয়োগ কতটুকু হয়েছে বরাদ্দ, এটা কিন্তু ইউনিট কস্ট আপনারা যদি দেখবেন যে ওটা নিচের দিকে, ওটা আমরা পাইনি। অবৈধ আয়কারীদের অর্থ সাদা করার সুযোগ ইতিহাস হয়ে থাকবে জানিয়ে বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলেন, টাকার মান কমিয়ে পাচার বন্ধ করা যাবে না। এক একজন কর্মকর্তার হাতে কয়েক হাজার কোটি টাকা স্রেফ চলে গেছে। এখন সেটাকে যদি তারা 15% ট্যাক্স দিয়ে সাদা করে ফেলতে পারে, তাহলে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণের মানে একটা টেক্সটবুক এক্সাম্পল বাংলাদেশ হয়ে থাকবে। বাংলাদেশ অদক্ষতার ফাঁদে আটকে পড়েছে জানিয়ে হোসেন জিল্লুর রহমান বলেন, জবাবদিহিহীনতা আর দুর্নীতি দেশকে পিছিয়ে দিচ্ছে। এই জবাবদিহিতাহীনতার এটা শুধু একটা গণতান্ত্রিক সমস্যা নয়, এটা অর্থনৈতিক বেগবান করার জন্য সমস্যা। কারণ এর কারণে আমি সঠিক নীতিগুলো নিতে পারছি না, যাকে মূল্যায়ন করা দরকার তাকে মূল্যায়ন করতে পারছি না। সিন্ডিকেট ভাঙা ছাড়া পণ্যের দাম কমবে না বলে মত অনেকের। তবে গরিব মানুষের জন্য সরকার কাজ করছে বলে জানান সাবেক মন্ত্রী এম এ মান্নান। ডিমের দাম হঠাৎ 18 টাকা হয়ে গেছে, তো 18 টাকা হয়েছে সেদিন কি অল দ্য মুরগি they decided not to lay the eggs, যে সাপ্লাই কমে গেছে সেজন্য দাম বেড়ে গেছে? ইট ইজ নট, ইট ইজ সিন্ডিকেট। কম দামের সাশ্রয়ী মূল্যে নিম্ন আয়ের মানুষের জন্য আমাদের বাণিজ্য মন্ত্রী মহোদয় বলেছেন যে এটাকে বাড়াবেন, নিম্ন মধ্যবিত্ত পর্যায়ে এটাকে তুলবেন। ইট ইজ এ গ্রেট স্টেপ ফরওয়ার্ড আমি মনে করি। সেলিম মালিক, RTV, ঢাকা। অবশ্যই প্রিপেইড মিটারের ভোগান্তির বিষয়ে কেন স্বাধীন তদন্ত কমিটি এবং অভিজ্ঞ ব্যক্তি দ্বারা স্বাধীন তদন্ত কমিশন পরিচালিত হবে না জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই বিষয়ে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি মোহাম্মদ মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সাইফুল্লাহ মামুন, AM জামিউল হক ফয়সাল, আবদুল্লাহ আল হাদি। সঙ্গে ছিলেন কামরুল হাসান রিগান ও মোহাম্মদ জাকির হায়দার। গত 6 জুন জরুরি ভিত্তিতে বিদ্যুতের বিলিং প্র্যাকটিস পর্যালোচনা ও নিরীক্ষা, স্বচ্ছতা, অতিরিক্ত চার্জের রিফান্ড, জনসাধারণের সঙ্গে যোগাযোগ ও নীতি সংস্কার করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। দু 2024-25 অর্থবছরের বাজেটে বৈদ্যুতিক গাড়ি আমদানিতে সম্পূরক শুল্ক মওকুফ ও বছর ভিত্তিক পরিকল্পনা গ্রহণ সহ বেশ কয়েকটি প্রস্তাব জানিয়েছে অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই প্রস্তাব জানানো হয়। সংস্থাটি জ্বালানি চালিত গাড়ির মতো বৈদ্যুতিক গাড়ি আমদানিতে আগামী 10 বছর কর কাঠামো নির্ধারণের দাবি করে। এছাড়া গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস ও ট্যাক্স টোকেন দেওয়ার ক্ষেত্রে অগ্রিম আয়কর মওকুফের দাবি জানায়। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি নিটোল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাত্তুব আহমদ, রানার গ্রুপের চেয়ারম্যান ইফাদ মোটরস, আকিজ মোটরসের কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রাতের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।